ফুটবলের ট্রাম্প কার্ডে আপনাদেরকে স্বাগত জানাই। কারা এবার কোন দেশ একাধিপত্য দেখাবে? আফ্রিকান কান্ট্রিগুলো, নাকি ইউরোপ, নাকি লাতিন আমেরিকা? কারা এবার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নেবে বিশ্বকাপ 2026-এ? আর তার উত্তর জানতে রাত জাগছে গোটা বিশ্ব, রাত জাগছে এই বাংলা এবং বাঙালি। কারণ বাংলা বাঙালির শয়নের স্বপনে জড়িয়ে রয়েছে ফুটবল। ফুটবল মানে একটা আলাদা উন্মাদনা, ফুটবল মানে একটা আলাদা শৈলী, আর সেটা দেখবার জন্য রাত জাগছে গোটা বিশ্ব। আর এই মুহূর্তে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের দৌড়ে কে কাকে টক্কর দিচ্ছে সেখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই। এই খেলায় যদি কোনো প্লেয়ার বেশি এগিয়ে যায়, তা পরের খেলায় ওই প্লেয়ার বলছে আমায় দেখ। ফলে এরকম একটা পরিস্থিতি, টান টান উত্তেজনার বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে এবং রাউন্ড অফ 32 থেকে 16-এর দিকে যত এগোচ্ছে, ততই একটা চিত্তাকর্ষক হয়ে উঠছে এবার 2026-এর ফুটবল। অত্যন্ত জরুরিভাবে আজকের সেই বিশ্লেষণ, গতকাল আপনারা দেখেছিলেন, আজকেও একই রকমভাবে আপনারা বিশ্লেষণ দেখতে পাবেন। তবে আপনাদেরকে আজকে আমরা যেমনভাবে গোল্ডেন বুট, গোল্ডেন বলের কথা বলবো এবং একই সঙ্গে আগামী ম্যাচগুলোতে ঠিক কী হতে পারে তার একটা দিশা, তার একটা বিশ্লেষণ আমরা অবশ্যই শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক যশবন্ত বিশ্বাস, তার সঙ্গে কথা বলবো। তাকে অবশ্যই স্বাগত জানাই এবং অবশ্যই তার সঙ্গে আমরা একটা একটা করে প্রশ্ন এবং একটা একটা করে বিশ্লেষণে যাব। যশবন্তদা, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, যত নকআউট এগোচ্ছে ততই চিত্তাকর্ষক লড়াই দেখছি। গতকালের ম্যাচটাকে একটুখানি যদি পর্যালোচনার দিকে যাই, তাহলে দেখা যাচ্ছিল যে ইংল্যান্ড প্রায় 60-70 মিনিট পর্যন্ত আর বোধহয় মনে হচ্ছিল না যে ইংল্যান্ড খেলায় ফিরে আসতে পারে। কিন্তু যেভাবে একটা অধিনায়ক সুলভ খেলা খেললেন হ্যারিকেন, নামটাও হ্যারিকেন এবং মাঠের মধ্যে পুরো হ্যারিকেন বইয়ে দিলেন। এই যে হ্যারিকেনের দুর্ধর্ষ গোল, একবার হেডে, একবার একেবারে ডান পায়ে অসাধারণ যেভাবে জালে রাখলেন, যে ফিনিশ, এবং তাতে ইংল্যান্ড যেভাবে নকআউটে গেল একটা ছাপ রেখে গেল। সেই সঙ্গে এই হ্যারিকেন কিন্তু এই গোল্ডেন বুট, গোল্ডেন বল এইসবের হিসেব নিকেশকে একেবারে এলোমেলো করে দিয়ে এলো বলা যেতে পারে, হ্যারিকেনের মতো। তোমার ব্যাখ্যা? একদমই সুচারু। দেখো, আমরা হ্যারিকেনকে যেভাবে দেখেছি, হ্যারিকেন মানে আলো জ্বালায়। তো ইংল্যান্ড কালকে 7 মিনিটে সেপিঙ্গার কাছে গোলটাকে, কঙ্গোর ডিফেন্স তখন মনে হচ্ছে রক সলিড, মানে চীনের প্রাচীর। তুমি আমি কেন এই মুহূর্তে সবাই খেলা দেখে ফেলেছেন, এবং যেভাবে ওদের কোচ পুরো সাজিয়েছিল, একটা মনে হচ্ছে পুরো জালের মতো, ছাকনির মতো বারবার আসছে আক্রমণ, কিন্তু আক্রমণ প্রতিহত হচ্ছে। রাশফোর্ড, সাকা দুদিক থেকে অসম্ভব বড় এরিয়াল বল বাড়াচ্ছেন, কিছুতেই কিছু খুলছে না। 7 মিনিটে গোলের পর কিন্তু 70 মিনিট, অর্থাৎ ম্যাচ প্রায় শেষ অর্ধে ঢুকে গিয়েছে। 77-78 মিনিটে গিয়ে হ্যারিকেনে একটা হেডে দেখলাম, একটা বুলেট, কার্যত আমরা বুলেটের গতি দেখি, বলি যে আমরা বন্দুক ছুড়লে, মানে মাথাটাকে ছুঁয়েই যে ঘাটটাকে ছুঁয়ে যে লাগালেন বলে মাথাটা, গোলকিপার একবার চিন্তা করো, স্ট্রেচ করলো পুরো হাতটা, লেগেও কিন্তু গোলে ঢুকলো বল এবং সমতায় ফিরল। এবং তার আগে তুমি দেখো যে এটা ইন্টারেস্টিং, এই ইচেকে কিন্তু একটু তলার থেকে, অর্থাৎ 4টে অ্যাটাকার কালকে ওই সময় কিন্তু অপারেট করছে, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার থেকে ঢুকিয়ে, মানে কার্যত গোলে একজন, গোলের সামনে ডিফেন্সিভ স্ক্রিনে 2জন, তারপরে মিডফিল্ডার ওর মধ্যে 2, আর অ্যাটাকিং মিডিও 2, অর্থাৎ সামনের দিকে 6জনকে কার্যত আক্রমণাত্মক জায়গায় তুলে আনলো ইংল্যান্ড কোচ। এবং এটাই না ট্যাকটিস। এবার দেখো বড় টিমগুলো যেমন কালকে আছে, ছোটো টিম দেখো আফ্রিকা, কিন্তু সেনেগালও তাই, কেউ ভাবেনি যে ওই ম্যাচ হারবে কেউ। 85 মিনিট পর্যন্ত একটা টিম 2 গোলে লিড করছে, পরের 7 মিনিট একটা বেলজিয়ামের ঝড়, আদ্রিয়ান লুকাকু এক্সপিরিয়েন্স প্লেয়ার, তেমনি হ্যারিকেন। এবং তুমি যেটা বললে একদমই তাই, ব্যক্তিগতভাবে হ্যারিকেন বোধহয় 5টা গোলে ঢুকে পড়লেন, এবং হাল্যান্ড এবং ও একই জায়গায় দাঁড়িয়ে অবস্থা নেই। এরপরে অত্যন্ত কঠিন ম্যাচ ইংল্যান্ডের সামনে, কিন্তু নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই, যে অধিনায়ক, যে অলরেডি বলি না যে বুক চিতিয়ে লড়ে, মানে ম্যান ইন ফ্রন্ট, এই যে শব্দগুলো কালকে কিন্তু ইংল্যান্ড আবার কিন্তু দেখালো হ্যারিকেন। এবং কেন তিনি বড় প্লেয়ার, কেন তিনি ইংল্যান্ডে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড ফুটবলার,
মানে এটা বুঝলাম কালকে আরেকবার, মানে ওই মুহূর্ত থেকে দেখো প্রেশার রাখতে 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 লাস্টে কঙ্গো ভেঙে পড়লো একের পর এক, মানে মিনিটে বোধহয় 3-4 করে বাঁদিক থেকে রাশফোর্ড উঠছে, এদিক থেকে সাকা যাচ্ছে, পেছন থেকে ইচ্ছে, মানে একের যেমন এরিয়াল বল তেমনি পাসিং, মানে দুটো ফুটবলে কালকে ওই লাস্ট ওই 8-10-12 মিনিটে কঙ্গো কিন্তু ওই যে চীনের প্রাচীর যেটা গড়ে তুলেছিল সেটা কিন্তু ভেঙে গেল শেষ পর্যন্ত সুচারু। আচ্ছা, এবারে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের যদি রেশিওর হিসেবটা একটু মারাত্মক, মানে সাংঘাতিক, মানে আমরা বলি না সাপলুডোর খেলা, একদমই তাই। দর্শকরাও জানে যে মেসি যেমন একে দাঁড়িয়ে আছে, মেসির সাথে এমবাপ্পেও হচ্ছে, যদিও দুজনের গোল পার্থক্য 19-18। একটা সময় দেখো জাড মুলার জার্মানির বড় প্লেয়ার, বড় তারকা 14টা গোল করেছেন, কেউ ভাবেনি যে সেটা কেউ ভাঙবে। তারপর বড় রোনাল্ডো সেটা ভাঙলো, তারপর মিরোস্লাভ ক্লোজে সেটা ভাঙলো, সেটা ভেঙে এবছর বিশ্বকাপে ভাবো এত পরিমাণ গোল হচ্ছে, মানে কিলিয়ান এমবাপ্পে দৌড়ে আছে 6 গোল করে, মেসি তো আছেই, দেমবেলে সে দৌড়ে আছে, হ্যারি কেন দৌড়ে আছে, হাল্যান্ড দৌড়ে আছে, মানে কার ছেড়ে তুমি কার নাম বলবে। এবং পরের হাফে মানে নেক্সট সুপার 16 যেটা, এটা সুপার 32 চলছে, সেখান থেকে নকআউট। আমরা তো রাত জাগছি, তোমার আমার মতো সবারই একই অবস্থা সুচারু, তো আর প্লাসে যত দর্শক বন্ধু তারাও রাত জাগছেন। তো এই যে রাত দেখে খেলার যে মজা, এই যে লাস্টের যে 8-10 মিনিট, এই যে আফ্রিকার দলের সাথে ইউরোপিয়ান দলের যে এক্সপিরিয়েন্সটা, বডি ল্যাঙ্গুয়েজ বা স্পিডে শারীরিক দক্ষতা দিচ্ছে, কিন্তু স্কিলটা তো ওইভাবে আসে না। একেবারে আফ্রিকার দলগুলো একটা বডি কন্ট্যাক্ট গেম খেলে, তাদের পাওয়ার আছে, পাওয়ার ফুটবল খেলে, প্রেসিং ফুটবল, আর এদিকে স্কিলমূলক ফুটবল, কিন্তু লাতিন আমেরিকার যে কালকে তুমি যারা বললে প্রথমে হ্যারি কেনের ওই জায়গার থেকে বলটা টেনে সামনে 3টে ডিফেন্ডার ডান দিকে শুধু বলটাকে নিলেন, এক ঝলক দেখেছেন গোলটা, এবং যেখানে ফিনিশ করলো বুলেটের গতি। এই জন্যেই ফুটবল খেলার মজা, এই জন্যই রাত জাগা। এবার যদি আমরা একেবারে ম্যাচের দিকে আসি, তাহলে ম্যাচের দিক থেকে দেখতে গেলে পর্তুগাল ক্রোয়েশিয়া আমরা আগেও আলোচনা করেছি। পর্তুগালকে আজকে ঠিক কোন জায়গায় রাখছো? এবং ক্রোয়েশিয়া তারাও কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম এর আগের বিশ্বকাপে বা অতীতের বিভিন্ন পর্যায়ে একবার ব্রাজিলের সঙ্গে খেলাতে কিন্তু ক্রোয়েশিয়া ব্রাজিলকে আটকে দিয়েছিল, ড্র হয়ে গিয়েছিল। ফলে এরকম একটা পজিশনে পর্তুগাল কতটা হাই ভোল্টেজ ম্যাচ এটা হতে চলেছে, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাকে নিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি চর্চা, সবাই বলছে যে মেসির হয়েছে বিশ্বকাপ, এবার অন্তত CR7 বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হোক। যদিও এবারে বিশ্বকাপে কিন্তু নজর কাটছেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। তুমি হয়তো তার কথা একটু শিফট করে গেলে, কিন্তু তিনি বোধহয় 4টি গোল দিয়েছেন, 4টে গোলে আছে, এত গোল দেখছি। তো ভেনিভিয়াসও অত্যন্ত ভালো প্লেয়ার, কিন্তু আমাদের যে এক্সপেকটেশন যে লাভি ইয়ামাল কিন্তু এতটাও এখনও পর্যন্ত দাগ কাটতে পারেননি। ভেনিভিয়াসও গোল করিয়েছেন, গোল করার সাথে গোল অ্যাসিস্টের পেছনেও আছে, ও 4টি গোল করে আছে। কতই গোল্ডেন বুট এবং গোল্ডেন বল যে এবার মানে সাংঘাতিক সাপ আর লুডোর খেলা চলছে মারাত্মকভাবে। বাট আমার মনে হয় একবার তুমি যদি দর্শকদের বলে দাও যে আমরা আজকে যে রাতের খেলা বা কালকে যে সকালে খেলা কোন, এবং তুমি যারা বললে যে মানে সুপার ইউরো, দেখো লড়াই তো ইউরো এবং লাতিন আমেরিকা, তার মধ্যে আফ্রিকা ঢুকে পড়েছে সাংঘাতিকভাবে। কিন্তু এই যে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া আজকের যেটা ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ ম্যাচ, যেটার দিকে আমরা সবাই তাকে, দুটো ইউরোর তাদের যে দক্ষতা, এবং এক্ষেত্রে দুটো কোচের কিন্তু তাদের যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল এই যে লড়াই, দুটো গোলকিপার পর্তুগাল এবং ক্রোয়েশিয়া, দুটো গোলকিপার কিন্তু রক সলিড, দুজনের কিন্তু ওভারঅল টিম গেম খেলে। CR7 যেমন রয়েছে এদিকে ইভান রকিতিচ, লুকা মডরিচ এরা রয়েছে, সাংঘাতিক এক্সপিরিয়েন্স, কিন্তু শেষ মুহূর্তে এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে বাজি মাতকে করবে, অর্থাৎ পেনিট্রেশন যেটা দরকার, ফিনিশিং যেটা দরকার, কোথাও না কোথাও আমি একটু হলো পর্তুগালকে শুধু এগিয়ে রাখবো, মানে ক্রোয়েশিয়ার থেকে একটু অ্যাডভান্টেজে এগিয়ে রয়েছে 51-49। পর্তুগাল শেষ ষোলোয় যাওয়ার একটা সম্ভাবনা বলছো। এবার যদি বলি সুইজারল্যান্ড এবং আলজেরিয়া যে ম্যাচটা রয়েছে, মারাত্মক খেলা হবে। দেখো আমরা কালকে এক্সপেক্ট করিনি, যে বললাম এই যে সেনেগাল এবং বেলজিয়ামের ম্যাচটা যেটা বলছিলাম সুচারু বারবার বলতে ভেসা যে কীভাবে কিন্তু একটা ভাবো যে সেনেগালের মতো টিম, তারা ওয়ান অফ দ্য টপ টিম, ইডেন হ্যাজার্ড থেকে শুরু করে লুকাকু, মানে তারকা সমস্ত গোলে থিবু কুর্তোয়া, তাকে 85 মিনিট পর্যন্ত 2-0 ডাউন,
ওই যখনই ল্যাকিংটা এসছে ওইখানে কিন্তু পেনিট্রেট করলো বেলজিয়াম। দেখো বড় টিম, বড় প্লেয়ার, লুকাকুর বয়স হয়েছে কিন্তু ফিনিশটা ফার্স্ট গোলের ব্রিলিয়ান্ট 2-1, ওই জায়গা থেকে কিন্তু পুরো খেলাটা ঘুরল। অর্থাৎ আজকেও কিন্তু এরকমই হবে। যে বললো সুইজারল্যান্ড ইউরোর টিম, ওরা ইউরো স্টাইলে খেলে, একটু উইং দুটো থেকে অপারেট করা, মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাক যেগুলো আমরা ফুটবলের পরিভাষায় বলি, নিজের মধ্যে একটু খেলে একটু টিমটার গুছিয়ে নেওয়া, এটা যেমন আছে। আলজেরিয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না, ওরাও কিন্তু বেশ ভালো ফুটবল খেলে এসছে এবং এই জায়গায় দাঁড়িয়ে সুপার 30 কেউ কাউর থেকে কম নয়, সুচারু। ওরাও কিন্তু যথেষ্ট। তুমি যেমন ক্রোয়েশিয়ার থেকে পর্তুগালকে খানিকটা অ্যাডভান্টেজ, দেখো এক্ষেত্রে আমি বলবো দুটোই 50-50, সুইজারল্যান্ড 50-50। ওই সময়টায় চিত্তাকর্ষক ভালো ফুটবল, ভালো পাসিং ফুটবল, যে এক্সপেকটেশনে তুমি আমরা যেমন ধরো, আমরা তো ফুটবলের কোচ নই, বাট আমরা কভার করি, রিপোর্টার, সাংবাদিক, আমরা কিছু এক্সপেকটেশন নিয়ে বসে আপনাদের মতো দর্শকরা, যে একটু ভালো গোল দেখবো, ভালো 2-4টে মুভমেন্ট দেখবো, ভালো একটা ফ্রি কিক দেখলাম, ভালো কিছু একটা নিজের মধ্যে কম্বিনেশন, দুরন্ত কিছু শট, দুরন্ত সেভ, আমরা এগুলো দেখি, এটা দেখে আনন্দ পাই। কারণ আমরা তো খেলতে পারছি না ভারত, আমরা প্রচুর পিছিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে সুইজারল্যান্ডের ম্যাচটাও কিন্তু চিত্তাকর্ষক ম্যাচ হতে চলেছে। তবে আজকের যেটা সেরা ম্যাচ, সবার দিকে নজর পর্তুগাল ক্রোয়েশিয়া, সবার দিকে কিন্তু এই লাল সাদা বড়াম পর্তুগালের যে কার্যত অনেকে বলে মোহনবাগান, কারণ মেরুন এবং সবুজ কম্বিনেশনস, এবং মোহনবাগান আমাদের দেশের, আমাদের বাংলার অন্যতম প্রাউড টিম, ভারতবর্ষের সেরা টিম, ISL চ্যাম্পিয়ন, একাধিকবার আই লিগ চ্যাম্পিয়ন, প্রচুর ট্রফি। তো আমার মনে হয় সমস্ত মোহনবাগানি যারা বা সবুজ মেরুন রঙকে যারা ভালোবাসেন, সেইভাবে যদি বলি, তারা তো আর রোনাল্ডোর তো একটা একক ব্যক্তিগত ক্যারিশমা আছে, সুচারে তো অস্বীকার করা যাবে না। এটা তার পরের দিনের একটা ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, যদিও আমরা টু আর্লি আলোচনা করছি, কিন্তু তাও এটা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আর্জেন্টিনা এবং ক্যাবো ভার্দে, এই আর্জেন্টিনা এবং ক্যাবো ভার্দে কিন্তু গোলকিপারটা, তুমি গতকালও নজর কাটছিলে যে ক্যাবো ভার্দে টিম হিসাবে যেমন খেলছে, গোলকিপারটাও একটা স্ট্রং, ওই 3 কাঠির তলায় একটা স্ট্রং ম্যান দাঁড়িয়ে রয়েছে, একটা প্রাচীর দাঁড়িয়ে রয়েছে সেভ করার জন্য। ফলে এখান থেকে দাঁড়িয়ে আর্জেন্টিনা আবার কি বড় বেশি আবার সেই মেসি নির্ভর। মেসিকে দেখা যাচ্ছে যশবন্তদা যে একটা প্রাণবন্ত ফুটবল খেলতে, মানে চাপ নেই, আমার যেটা দেওয়ার কথা ছিল, দেশকে কমিট করেছিলাম, আমি বিশ্বকাপ দিয়ে দিয়েছি, ফলে সেই ফ্রি মুভমেন্টে খেলার জন্য আরও বেশি কি নিজেকে মেসি খুলতে পারছে। দেখো আমি সাইকোলজিক্যালি যেহেতু এতদিন স্পোর্টস নিয়ে আছি, দুটো ব্যাপার হতে পারে। বড় প্লেয়াররা কিন্তু আন্ডার প্রেশার খেলতে ভালোবাসে, সে ক্রিকেট বলো, ফুটবল বলো, কারণ তার যে উপস্থিতি সেটাকে একটা প্রমাণ করার বিষয় থাকে, এইটা যেমন একটা প্লাস পয়েন্ট। তেমনি যে আমার থেকে নতুন করে কিছু পাওয়ার নেই, যেমন ম্যারাডোনা 86 দিয়ে দিয়েছেন, ইতালিয়া 90, আমরা দেখেছি ম্যারাডোনা, তারপর ওই যে ওদের প্লেয়ারটা লম্বা ঝাঁকড়া চুলছে নরম্বর, ক্যানিজিয়া, হ্যাঁ দেখেছি। এবার মারাদোনার মতো মেসিরও যেটা এক্সপেকটেশন যে মেসি ফুটবলে ভগবান, মেসি ওয়ার্ল্ড কাপ ফুটবল, মেসি কিন্তু কাতারে সেটা দিয়ে দিয়েছে, মেসির হাতে কিন্তু অলরেডি উঠে গেছে। যেটা রোনাল্ডোর চাপ, যে আমি জীবনে সব কিছু পেয়েছি, ওয়ার্ল্ড কাপটা পাইনি, কালকেও এটা নিয়ে মনস্তত্ত্ব, বিরাট কোহলি সব পেয়েছেন, IPL পাইনি, অর্থাৎ যে না পাওয়ার যে একটা যন্ত্রণা, এটা কিন্তু ওরা তখন ওটাকে ওভারকাম করতে চান। তাতে যেমন একটা অ্যাগ্রেশন, খিদে, বডি ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসে। আবার তুমি যখন ফ্রি থাকবে, ফ্রি মাইন্ডে, লাইক বৈভব সূর্যবংশী বলছে নাথিং টু লুজ মাই সেলফ, পহলা বল আগার ওই পে গিরেগা তো হাম মারেঙ্গে। তো মেসিরও তাই, মেসি কিছুটা পেছন থেকে লিবেরো পজিশন থেকে বলও যেমন বাড়াচ্ছেন, অর্থাৎ থ্রুতে কাজে লাগাচ্ছেন, আবার নিজে গোলও করছেন, কতটা মাথায় ছুটে বেড়াচ্ছেন একদম নিষ্পাপ। কিন্তু এটার পেছনে কতটা অধ্যাবসায়, কতটা শারীরিক পরিশ্রম বোঝো, যে একটা এই বয়সের মানুষ, এবার এক্সপেকটেশনে বাড়তে থাকে, কারণ কমে না। মানুষজন চাইছেন যে সেকেন্ড কাপটা উঠুক, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড লিজেন্ড উনি হয়ে যাবেন। যেমন পেলে একাধিকবার দিয়েছেন দেশকে, মারাদোনা চেষ্টা করেছিলেন, মারাদোনা দিয়েছেন 86-তে এককভাবে, মেসি কাতারে দিয়েছেন 19টা গোল, মানুষ চাইছে 20টা গোল হবে কি, 20টা হলে পরে 21টা হবে কি, এক্সপেকটেশন। সো এই ধরনের প্লেয়ারদের যেটা মনস্তত্ত্ব, যতটা দেখে বুঝি বা বোঝার চেষ্টা করি। আপামর ব্রাজিল সমর্থকরা বলছে ফিফার যে সূচি, তাতে অত্যন্ত ইজিয়েস্ট কম্পিটিটর দিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনার উল্টো দিকে। এটা লাখ, দেখো আমি যতটুকু ফিফার ড্র জানি এত বছর ধরে স্পোর্টস কভার করে, এতে কিন্তু কারুর কোনো হাত থাকে না, একদম সবার কাছে ফিফার যিনি প্রেসিডেন্ট হন এই মুহূর্তে ফিয়ান্তিনো, তিনি কিন্তু সবার সামনে কিন্তু কাজেই এটার কিছুটা লাক ফ্যাক্টর করেছে।
একে যেমন ক্রিকেটেও করে, কোনো কোনো টিম দেখবে কোনো কোনো ইয়েতে খুব ইজি বেরিয়ে গেল শেষ 8 পর্যন্ত। তো এখনও আমি বলছি ফুটবল খেলা এই ওয়ার্ল্ড কাপে প্রচুর অঘটন ঘটা বাকি। আমরা এই ওয়ার্ল্ড কাপে জার্মানি, ওয়ান অফ দ্য সুপার কিলার, সুপার জায়েন্ট, তার বিদায় দেখেছি। নেদারল্যান্ড কাদের দেশ বলো, মার্কো ফ্যান বাস্তেন, রুদ কুলিত, তাদের আমরা খেলা দেখে এসেছি। কাজে এক্সপেকটেশন বড়। আর্জেন রবেন, কমলা ঝড় একটা, সে কিন্তু বেরিয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু বড় টিমগুলো বিদায় নিয়েছে। আবার তেমনি কিছু ছোট টিম দারুণ ভালো ফুটবল খেলে, যেমন এই যে নরওয়ে, প্রথমবার তারা শেষ 16। কালকে কঙ্গো, সেনেগাল অসম্ভব ভালো গোল করেছে, খেলেছে। কাজে এক্সপেকটেশন আমাদেরও বাড়ছে। কাজে তুমি আমি আমার মতো আপামর যারা মেসি ফ্যান, হয়তো অনেকটা শব্দ আমরা খরচা করলাম আমাদের মনের অভিব্যক্তিটা বোঝানোর জন্য, আমরাও চাইছি মেসি 20টা গোল করুন। এমবাপ্পেতে এখনো বয়স আছে, এমবাপ্পে তো পাবেন, কিন্তু মেসি এটাই মনে হয় শেষ বিশ্বকাপ সুচারু। তো মেসি 20 কেন 21টা গোল করুন। মেসির হাতে আরেকবার উঠবে, অলরেডি ফ্রান্স পেয়েছে একবার, এমবাপ্পে বিশ্বকাপ জেতার স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু মেসি তো লাস্ট। এরপরে মেসি রোনাল্ডোকে আর আমরা তো ওয়ার্ল্ড কাপে পাবো না, ওয়ার্ল্ড ফুটবলে তো পাবো, কিছু ক্লাব কাপে পাবো। শেষ একটা কি মেসির ঝড় দেখবো না? শেষ একটা রকম একটা ব্রিলিয়ান্ট একটা মানে কাঁপানো ফ্রি কিক, জালটা ছিঁড়ে ঢুকে গেল, এটা দেখবো না? এই জন্যই তো রাত জাগা, এই জন্যই তো মেসি। তো সেই এক্সপেকটেশন যেমন মেসি এটা অনুভব করছে, কারণ কলকাতা ঘুরে গেছে, ইন্ডিয়া ঘুরে গেছে, ও জানে যে আমার এখানে কী ফ্যান বেস, বা বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রিগুলোতে, এবং ওটা ওয়ার্ল্ডে তার জীবন্ত ভগবান। তো এই এক্সপেকটেশন কিন্তু যেমন নিজেকে একটা ছাপিয়ে যাওয়ার, নেইমারের তো সম্ভবত শেষ বিশ্বকাপ, নেইমারের শেষ বিশ্বকাপ, এবং সম্ভবত বললাম যে নেইমারকে হয়তো খুব শীঘ্র আমরা ভারতবর্ষে দেখতে চলেছি বা পাবো, এরকম একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে। তো আমরা তো অদূর ভবিষ্যতে CR7কেও দেখব। তো মেসি অলরেডি ঘুরে গেছে, কাজে মেসির প্রতি অ্যাট্রাকশানটা আমাদের অ্যাজ এ কলকাতাবাসী, অ্যাজ এ বাঙালি, আর আমরা এমন একটা জাতি বাঙালি, এই ফুটবল প্রেম আমাদের, যেমন মোহনবাগান ইস্টবেঙ্গলে যেমন একটা রক্ত ফোটে, তেমনি ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এই লাতিন আমেরিকার দলের প্রতি কিন্তু আমাদের, তুমি কলকাতা ম্যাক্সিমাম দেখবে কিন্তু নীল সাদা রঙ। তুমি আমি যেসব রাস্তা দিয়ে আসি বা যাই বা কাভারেজে বেরোই, তুমি দেখবে অতটা স্পেনের অতটা নেই, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু সুচারু, এটা থাকবে। বিভিন্ন দেয়ালে থিম রং, মেসির ছবি, রোনাল্ডো যে এরকম করে দাঁড়িয়ে আছেন, উনি যেভাবে সেলিব্রেট করছেন, হ্যাঁ। তো এটাও, এবং একটা কথা বললে কি এই প্রসঙ্গে দর্শকদেরও, যে রোনাল্ডো এমন একজন ব্যক্তি যে 6টা বিশ্বকাপ তো খেললোই, 6টা বিশ্বকাপেই কিন্তু গোল, এটাও কিন্তু একটা অনন্য নজির সুচারু, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। মেসির কিন্তু নেই, মেসি খেলছেন কিন্তু সবকটা বিশ্বকাপে কিন্তু গোল পাননি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেক ধন্যবাদ যশবন্ত। আমরা কথা বলছিলাম আজকে ম্যাচগুলো কি হতে পারে, এবং রাউন্ড অফ 32-তে যারা একক নৈপুণ্য দেখালেন, যদিও ফুটবল দলগত খেলা, কিন্তু একক শৈলীতে দলকে টেনে নিয়ে গেলেন হ্যারি কেনের মতো, এরকম বহু প্লেয়ার যারা কিন্তু বিশ্বকাপে একটা আলাদা পারফর্মিং জোন তৈরি করছে, তাদের দিকে আমাদের একদম, তাদের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। রাউন্ড অফ 16-এ ঠিক কী হলো, কে কাকে ছিটকে দিয়ে নকআউটে সুপার 8-এ পৌঁছলো, তার দিকে নজর থাকবে। আজকে ফুটবলের ট্রাম্প কার্ড এ পর্যন্তই। আপনাদেরকে অবশ্যই বলবো আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আপনারা আর কোন কোন বিশিষ্ট ফুটবলার সম্পর্কে তথ্য জানতে চাইছেন, বা কোন দল সম্পর্কে তথ্য জানতে চাইছেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও নিখুঁত বিশ্লেষণ এবং প্রতিবেদন তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আমরা। খবরের নামে প্রতিদিন সন্ধে
আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।